আশা করি সবাই ভালো আছো। এমবিশন একাডেমিক কেয়ার এবং আরআইবি স্কলারসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি আজকে তোমাদেরকে কেমিস্ট্রির ইলেকট্রন কনফিগারেশন নিয়ে আলোচনা করব। আসলে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস এই বিষয়টা আমাদের পড়াশোনার জন্য খুবই জরুরি। বিশেষত কারণটা হচ্ছে এই বিষয়টা যদি স্ট্রং বেসিক না থাকে তাহলে কেমিস্ট্রি আসলে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারবো না। কারণ এই একটা বিষয় ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে কোনো মৌলের পদ্ধতি অবস্থান নির্ণয়, পর্যায়ভিত্তিক ধর্ম যেমন আয়নীকরণ শক্তি, ঋণাত্মক থেকে শক্তি, সেগুলো ব্যাখ্যা করতে পারবো। রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সমষ্টি বন্ধন, সন্নিবেশ বন্ধন সবগুলো ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি দাঁড়িয়ে আছে। তাহলে জারণ বিজারণ বন্ধন, ইলেকট্রন আদান প্রদান এই জিনিসগুলো কিন্তু ইলেকট্রন বিন্যাস যদি তুমি না জানো বা বেসিক্যালি স্ট্রং না থাকে তাহলে কিন্তু হবে না। এরপর তড়িৎ বিশ্লেষণ বিশোধন প্রক্রিয়া সেই বিষয়টা ইলেকট্রন বিন্যাসটা খুব কার্যকরী ভূমিকা রাখে। আর ইলেকট্রন বিন্যাস এই বেসিকটা স্ট্রং রাখা এর জন্য জরুরি, কারণ আমরা যারা ইন্টারনেট পড়াশোনা করছি তাদের সামনে যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দেয় খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। এছাড়া যারা ক্লাস 9 এ তাদের বেসিকটা খুব জরুরি, কারণ বিভিন্ন অলিম্পিয়াডে, কেমিস্ট্রি অলিম্পিয়াডেও ইলেকট্রন বিন্যাসের বেসিক যদি স্ট্রং না থাকে তাহলে তুমি সেক্ষেত্রে সাফল্য পেতে পারবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো বন্ধুরা শুরু করা যাক রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছে, যেটির অপর নাম সৌর মডেল। সেই মডেলে আমরা পরমাণু মডেলের একটা সামান্য ধারণা পাই, যে ধারণা আমাদেরকে বলে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে থাকে প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন নিরপেক্ষ, এবং সেই পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এখন প্রায় আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? এর উত্তরটা আমরা সবাই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই। কারণ হচ্ছে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে থাকে প্রোটন, যেটা ধনাত্মক চার্জ, এবং একে আবর্তন করে ইলেকট্রন ঋণাত্মক চার্জ, প্লাস এবং মাইনাস পরস্পরকে আকর্ষণ করে নিউট্রাল করে দেয়, শুধু থাকে নিরপেক্ষ নিউট্রন। সুতরাং পরমাণুর চার্জ নিরপেক্ষ বা পরমাণুর নিউক্লিয়াস আধান নিরপেক্ষ। কিন্তু কোন একটা কারণে যেন আমরা পিছিয়ে যাই, স্যারদের মন জয় করতে পারি না, সেই ওয়ার্ডটা হইতেছে সমান সংখ্যক। অর্থাৎ আমরা যখন উত্তরটা দিব তখন এইভাবে দেওয়ার চেষ্টা করব, পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে প্রোটন চার্জ সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন চার্জ তাকে কেন্দ্র করে আবর্তন করে, যার ফলে এরা একে অপরকে আকর্ষণ করে প্রশমিত করে দেয়, এবং নিউট্রন চার্জের চার্জ যেহেতু নিরপেক্ষ, নিউট্রনের চার্জ নিরপেক্ষ, তাই এটি অর্থাৎ পরমাণু চার্জ নিরপেক্ষ হয়ে যায়। আশা করি সব বুঝতে পেরেছি। আমরা একটু আগে দেখলাম রাদারফোর্ড পরমাণু মডেল। সেই রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা থেকেই বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার পরমাণু মডেলটি প্রদান করেছে। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা এরকম ছিল, রাদারফোর্ড আমাদেরকে বলে গেছেন প্রতিটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকবে, কিন্তু সেই ইলেকট্রন সমূহ শক্তি স্তরে কি সংখ্যক থাকবে বা কিভাবে ঘুরবে সে সময় কোনো ধারণা তিনি জানেন। পাশাপাশি তার ব্যাখ্যা সম্পূর্ণ এরকমটা ছিল, সেটা বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, কিন্তু পরবর্তী দেখা গেছে সেটা বৃত্তের কক্ষপথের বাইরে উপবৃত্তাকার বা অধিবৃত্তাকার পথে ঘুরছে। সেই সময়কে পূর্ণ ধারণা দিয়েছেন বিজ্ঞানী নিলস বোর। তিনি বলে গেছেন এরকম প্রতিটি শক্তি স্তর 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে, অর্থাৎ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, প্রতিটি শক্তি স্তর 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে, যেখানে n আমাদেরকে নির্দেশ করে শক্তি স্তরের নাম্বার। অর্থাৎ প্রথম শক্তি স্তর হলে n এর মান 1, দ্বিতীয় শক্তি স্তর হলে n এর মান 2। আচ্ছা, এখান থেকে আমরা একটা সংজ্ঞা পাই অরবিটের। অর্থাৎ আমাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে অরবিট কি বা অরবিট কাকে বলে। তখন আমাদেরকে এভাবে লিখতে হবে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহকে অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বলে। আমি আবারও বলছি, অরবিট মানে শক্তি স্তর বা কক্ষপথ বা শেল। অর্থাৎ অরবিটকে শক্তি স্তর বা কক্ষপথ বলা হয়, শেল বলা যায়, কিন্তু অরবিট আর অরবিটাল কখনোই এক নয়। অরবিট আর অরবিটাল কখনো এক নয়, অর্থাৎ অরবিট মানে শক্তি স্তর কক্ষপথ বা শেল। একটু আগে তোমাদেরকে বললাম অরবিট আর অরবিটাল কখনো এক নয়, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যে শক্তি স্তরগুলো থাকে তাদেরকে বলা হয় অরবিট। অর্থাৎ এই যে অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ বা শেল এই সবগুলো অর্থ এক, কিন্তু অরবিট আর অরবিটাল এক নয়। আমাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে অরবিট কি অরবিটাল কাকে বলে। অরবিটাল কি আর অরবিট কি দুটো কখনো এক না, আমরা প্রায় ভুলটা করে দিয়ে সেই ভুলটা করা যাবে না। আচ্ছা, আমরা আজকে অরবিট নিয়ে আলোচনা করি বা শক্তি স্তর আলোচনা করি। বিজ্ঞানী বোর আমাদেরকে বলে গেছেন প্রতিটি শক্তি স্তরে 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, যেখানে n কক্ষপথের সংখ্যা। অর্থাৎ আমরা দেখেছিলাম বিজ্ঞানী রাদারফোর্ড বা বোর যে কারণেই পরমাণু কেন্দ্র নিউক্লিয়াসকে
কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ থাকে। এই যে কক্ষপথে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো বোর বলেছেন 2n স্কয়ার সময় থাকতে পারে প্রতিটি কক্ষপথ, যেখানে n মানে কক্ষপথের সংখ্যা। অর্থাৎ আমাদের কক্ষপথ যদি প্রথম হয় তাহলে 2n স্কয়ার n এর মান প্রথম, অর্থাৎ n = 1, সেখানে 2 * 1 স্কয়ার মানে 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকতে পারবে। আমি আবারও বলতেছি, তার মানে কি বুঝাইতেছে যে 2n স্কয়ার সন্তুলিত হবে প্রতিটি শক্তি স্তরে। যদি প্রথম শক্তি স্তর চিন্তা করি তাহলে n এর মান হবে 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে হবে দুইটি। অর্থাৎ কখনো যদি তিনটি ইলেকট্রন থাকে আমি কখনো সেটা প্রথম শক্তি স্তরে দুইটা বেশি দিতে পারবো না। সেম দ্বিতীয় শক্তি স্তরে যখন আমরা যাব n এর মান হবে 2, 2n স্কয়ার, 2 * n এর মান 2 হোল স্কয়ার, 2 স্কয়ার এর মান 4, 2 * 4 মানে 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারবে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারবে। ঠিক সেরকম ভাবে তৃতীয় শক্তি স্তরে গেলে 2n স্কয়ার, 2 * 3 স্কয়ার মানে 2 * 9 মানে 18টি ইলেকট্রন থাকতে হবে। এরকম ভাবে চতুর্থ শক্তি স্তরে গেলে 2 * 4 স্কয়ার মানে 32টি ইলেকট্রন থাকতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি প্রথম শক্তি স্তরে আমাদের 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে আমাদের 18টি ইলেকট্রন এবং চতুর্থ শক্তি স্তরে আমাদের 32টি ইলেকট্রন থাকতে পারবে। তোমাদের জন্য পঞ্চম এবং ষষ্ঠ শক্তি স্তরে করে দিলাম না, তোমরা অবশ্যই সেটা বাছাই করবে এবং উত্তরটি কমেন্ট বক্স বা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে। তাহলে আমরা দেখতে পারলাম প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে 32টি থাকতে পারে। আচ্ছা, প্রথম শক্তি স্তরটিকে আমরা কে দ্বারা প্রকাশ করি? প্রথম শক্তি স্তরটিকে আমরা কে দ্বারা প্রকাশ করি? অর্থাৎ তোমাদের কাছে যদি জানতে চাওয়া হয় কে শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে, উত্তর হবে 2টি। আচ্ছা, এখন এই যে কে শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় L, তৃতীয় শক্তি স্তরকে বলা হয় M, চতুর্থ শক্তি স্তরকে বলা হয় N। অর্থাৎ কে এল এম এন, পরবর্তীতে পঞ্চম শক্তি স্তরকে ও, ষষ্ঠ থেকে P বলা হয়। আচ্ছা, এখন এই যে কে এল এম এন শক্তি স্তর সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভাইরা আজকের মতো ক্লাস এখানেই শেষ। আজকের ক্লাসটি এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্স বা কমেন্টে জানিয়ে দিবে। এই ভিডিওটি তোমরা অ্যাম্বিশন একাডেমিক কেয়ার বা আরওআই স্কলারসের হোম পেজ পেয়ে যাবে, পাশাপাশি আমার ফেসবুক প্রোফাইল এবং হোয়াটসঅ্যাপ আইডিতে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।